আসসালামু আলাইকুম। দর্শক, একটা কথা একটু বলার জন্য এসেছিলাম, সেটা হচ্ছে আমাদের সেনা প্রধান গত পরশুদিন একটা বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যটা নিয়ে অনেক আলোচনা, অনেক তুমুল আলোচনা হয়েছে এবং ভাইরাল হয়ে গেছে। কম বেশি সবাই এই বক্তব্যটা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। কেউ ওনার পক্ষে বিশ্লেষণ করছেন, কেউ ওনার বিপক্ষে বিশ্লেষণ করছেন। ভাই, আমরা মানুষ তো সবাই তো একই রকম মানুষ না, এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকে। সেই পরিপ্রেক্ষিতে মানুষ মানুষের বিচারটা করে নিয়ে আসে, বিচারটা করে। তো সেনা প্রধান একটি কথা বলেছেন, আমি কয়েকটা কথার মধ্যে একটু উল্লেখ করি। একটা কথা উনি বলেছেন যে আপনারা সতর্ক হয়ে যান, আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে, এই ধরনের অস্তিত্ব বিপন্ন, এই ধরনের একটা কথা উনি বলেছেন। সেই কথাটা দেখেন, সেই কথার লেজ ধরে আমি বলছি, রেফারেন্স টেনে আমি বলছি, এই কথাটা উনি অমূলক বলেন নাই, উনি ঠিকই বলেছেন। আমরা 16 বছর 15 বছর আমরা একটা স্বৈর শাসনের অধীনে ছিলাম, কোনো বাক স্বাধীনতা ছিল না। উনি কার দিকে আঙ্গুলগুলা তুলছেন আমরা সবাই বুঝতে পারছি। আওয়ামী লীগ ছাড়া এখন দুইটি দল আছে, একটা হচ্ছে বিএনপি এবং একটা হচ্ছে জামাত। শেখ হাসিনা পতনের পরে থেকে বাংলাদেশে যে প্রচুর পরিমাণে যে চাঁদাবাজি, দখল করা, দখল বাণিজ্য, চাঁদাবাজি, ভোগ বাণিজ্য, এগুলি কে করছে আমরা সবাই জানি। আমি নাম ধরে বলতে পারি, সবাই চোখ কান খোলা আছে, সবাই জানে। আমি একটা কথা বলি, বিএনপির সাথে জামাতের তো একটা সুসম্পর্ক ছিল। আমার প্রশ্ন সেই জায়গায়, এই সম্পর্কটা ব্যত্যয় হলো কেন? এবং বিএনপি কথাবার্তার সুর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং ওনার দল আওয়ামী লীগের কথাবার্তার সুরের সাথে অনেকটা মিলে যায়। এগুলো কিসের ইঙ্গিত বহন করে? বিএনপিকে মনে রাখতে হবে, রাজনীতি করলে এই দেশের মানুষের কথা চিন্তা করে করতে হবে। নাইলে বেশি দিন হয় না, 6 মাস আগেই শেখ হাসিনা করুণ পরিণতি বহন করেছিল শেখ হাসিনা। সেটা থেকে শিক্ষা হয় না, সেটা থেকে আমরা শিক্ষা হবে না। আমাদের 53 বছর চলে গেছে, আমরা এখনো সংস্কার করি, আমরা এখনো সংস্কার খুঁজি। কেউ সুন্দর সুন্দর কথা বলে ক্ষমতা আসে, ক্ষমতা আসার পর পরিণত হয় ডিক্টেটর, ক্ষমতা ছাড়তে চায় না। এটা আমাদের ইয়ে। আর আরেকটা কথা যেটা খুব বিতর্কিত হয়েছে সেনা প্রধানের, দেখেন আমি সেনা প্রধানের পক্ষে বলছি না, বিপক্ষে বলছি না, জাস্ট অ্যানালাইসিস করছি। একটা কথা যেটা খুব বিতর্কিত হয়েছে, সেই কথাটা হচ্ছে বিডিআর এর এই হত্যাকাণ্ড বাইরে থেকে কেউ করে না, এটা বিডিআর এর ভিতরে বিদ্রোহের কারণে হয়েছে। দেখেন, আপনি সেনা প্রধান, এগুলা কথা বলার আগে আপনাকে একটু চিন্তা করতে হবে যে মানুষ, বাংলাদেশের মানুষ এগুলো বিশ্বাস করছে কিনা। আমি বলছি না বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে না আপনার কথা, আবার আমি এও বলছি না বাংলাদেশের মানুষ আপনার কথা বিশ্বাস করছে। তো এগুলো এখন আদালতে একটা মামলা চলছে, আদালতের এখতিয়ারে আছে, সেটা স্টপ বার্ড বলে স্টপ, এটা তো করা যাবে না। এটা মানুষের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে, এটা আদালতের মতো একটা নতুন একটা কমিটি গঠন করা হয়েছে। আগে একটা কমিটি সেটা ইয়ে করে নতুন একটা কমিটি গঠন করা হয়েছিল আগের ওইটা সমালোচনার কারণে। তো সেই কমিটিকে নিজে নিরপেক্ষ তদন্ত করতে দিতে হবে। এখানে যদি সেনা প্রধানের মতো একজন ব্যক্তি আবার উপরের লেভেলে কোনো কেউ যদি হস্তক্ষেপ করে, তাহলে বিচারের ইয়েটা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি বলছি না সেনা প্রধান হস্তক্ষেপ করছে, কিন্তু সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন এই ব্যাপারে। আর সেনাপ্রধান আরেকটা ব্যাপারে যেটা করেছে, সেটা প্রত্যেকটা মানুষের কাছে দৃষ্টিকটু লেগেছে। ডক্টর ইউনূস
উনি উল্লেখ করেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কিন্তু এখন ডক্টর ইউনূস না, উনি তো নোবেল লরিয়েট একজন। উনি অনেক কিছুর জন্মদাতা, গ্রামীণ ব্যাংকের জন্মদাতা, গ্রামীণ ফোনের জন্মদাতা, মাইক্রোফিন্যান্স ইকোনমির জন্মদাতা। উনার এই মাইক্রোফিন্যান্স ইকোনমিটা ভারতেও প্রশংসিত। ভারতের নেতারা বলছে যে আমরা যদি ডক্টর ইউনূস সাহেবের এই শশী থারুর বলেছেন, শশী থারুর অনেক কথা বলেছিলেন ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে। তো সেনাপ্রধান ডাইরেক্ট উচ্চারণ করেছে ডক্টর ইউনূস। He is not the only Dr. Yunus now, he is the Prime Minister of Bangladesh. তো এখানে অর্গানোগ্রাম আছে, অর্গানোগ্রামে এখানে সিনিয়র আছে বাংলাদেশের সরকার প্রধান, উনি এখন একজন সেনা প্রধান। বাংলাদেশের সরকার প্রধানকে নাম ধরে ওইভাবে রাখতে পারে না, মাননীয় বলতে হয়, মানে সম্মানিত বলতে হয়, সাহেব বলতে হয়, জনাব বলতে হয়, কিন্তু এগুলি উনি উল্লেখ করে নাই। এগুলির কারণে সেনাপ্রধান বর্তমানে সমালোচিত হচ্ছে। ভাষাগত ব্যাপার আছে, এবং কেউ কেউ বলছে যে উনি ভালো ইংরেজিও বলতে পারে না, ভালো বাংলাও বলতে পারে না। আমি ওই জায়গায় যাচ্ছি না, এটা যে বলেছে এটা তার এখতিয়ার। উনি ভালো ইংরেজি বলতে না পারলে উনি কি সেনাপ্রধান হয়েছে? উনি ভালো বাংলা বলতে না পারলে উনি তো এই দেশের আমাদের সন্তান, আমাদের ভাই। উনি কি সেনাপ্রধান হয়েছে? কম বেশি যোগ্যতা তো থাকতে হবে, কম বেশি যোগ্যতা আছেন বলে উনি সেনাপ্রধান হয়েছে। তো যাই হোক, আমার এই কিছু কথাবার্তার সাথে একটা ভিডিও ক্লিপ আমি সংযুক্ত করেছি, আপনারা পুরা না টেনে পুরা ভিডিওটা আমার দেখবেন। ধন্যবাদ। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি তারা শুরু করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি, দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজেপি, টিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশন গুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশন গুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে
আমরা এমন ভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশন গুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিক, বিভিন্ন দোষারোপ ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশন গুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশন গুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিজিবি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করবো? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত শৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তদন্ত কমিশন হচ্ছে আবারও একটা, আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে। যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমে বলেছিলাম 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন। আমাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারে সেই দিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাআল্লাহ কাজ করে যাব। আসলে আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ইউনাইট আওয়ারসেলস, দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব। বিশ্বাস করেন, ওইদিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ করে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি তারা সরাসরি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স
যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি এন্ড এয়ারফোর্স, নেভি চিফ আমার মন খারাপ করে ইয়া করছে, নেভি এয়ারফোর্স অল উই ওয়ার্ক, আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। কোন একটা সমস্যা হয়ে গেলে আমি জয়নুল স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন, সিনিয়র জেনারেল আমাকে উপদেশ দেন, আমি সবার কাছে স্বর্ণপন্ন হই। আমাদের প্রতি আক্রমণ করেন না, উপদেশ দেন, আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কৃষ্ণা প্রধান তিনি কিছু কথা বলেছেন, অনেকগুলো বিষয় তিনি আলাপ করেছেন যেগুলো তিনি কখনোই আসলে আলাপ করেননি তিনি এভাবে। তার মধ্যে একটা বিষয় ছিল যে এই হত্যাকাণ্ডটি সম্পূর্ণভাবে বিডিআর এর সে মানে যারা নাকি ছিলেন তাদের সদস্যদের দ্বারা এটা সংঘটিত হয়েছে এবং এখানে কোনো বাদ কিংবা ইঙ্ক নেই এবং কেউ জড়িত ছিল কিনা সেটা কমিশনের রিপোর্টে বের হবে এবং তিনি ফুল স্টপ দিতে বলেছেন এই জায়গাটায়। আপনি যে কথা বললেন যে সেনা কর্মকর্তাদের কিংবা তৎকালীন সেনাবাহিনীর যারা দায়িত্বে ছিলেন তাদের একটা ব্যর্থতার কথা আপনি বলছেন, এই বিষয়টি বর্তমান সেনা প্রধানের বক্তব্যের সাথে আসলে সাংঘর্ষিক হয় কিনা? আই ডোন্ট থিঙ্ক সো। অ্যাকচুয়ালি উনি যেটা বলেছেন যে বিডিআর কাণ্ডে যে অবশ্যই বিডিআরের বিপদগামী শরীরটা তো জড়িত ছিলই, তাদের মাধ্যমে অনেক হত্যাকাণ্ড হয়েছে, বিভিন্ন ধরনের আরো অরাজকতা হয়েছে, ক্রাইম গুলো হয়েছে, বার্নিং হয়েছে, লুটিং হয়েছে। তো তাদের আমরা তো বলছিলাম যে তারা জড়িত না, অবশ্যই তারা জড়িত, কিন্তু এটা একটা অনগোয়িং একটা ইনভেস্টিগেশন হচ্ছে, আমাদের একটা কমিশন গঠিত হয়েছে, তারা কাজ করছে। আমরা তো এখানে বিডিআর সদস্য যারা দায়ী তাদেরকে আমরা কনফার্ম করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আরো কারা ছিল তাদের পিছনে, আরো কারা পরিকল্পনা করেছিল বা ইন্ধন ছিল এবং এর এমনকি ভেতরে অন্য কোনো শক্তি ঢুকেছিল কিনা। কারণ আমরা জানি যে এটা শোনা গেছে যে এখানে বাইরে থেকে ফোর্স ঢুকেছিল ইন কভার অফ ডার্কনেস এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢুকেছিল এবং কিলিং করে বের হয়ে গেছিল। হিন্দি স্পিকিং লোকের কথা আমরা শুনেছি। তো এইগুলো মেয়ার স্পেকুলেশন না, বিকজ মাল্টিপল সোর্স থেকে এটা শোনা গেছে, যারা ওখানে ভিকটিম ছিলেন তারা বলেছেন। সো এগুলো কিন্তু একটা অ্যাক্টিভ ইনভেস্টিগেশন নাও। তো সেক্ষেত্রে আসলে ফুল স্টপ দেওয়া যাবে না। উনি কেন বলেছেন আমি জানি না, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং ব্যারিস্টার রেজওয়ান আরো ভালো বলতে পারবেন। ইটস এ সাবজুডিস ম্যাটার এবং এখানে যেহেতু অ্যাক্টিভ ইনভেস্টিগেশন চলছে, সো আমাদের সবগুলো অ্যাঙ্গেলে কিন্তু আমাদের ফলো করতে হবে, সবগুলো নিট ফলো করতে হবে। ঠিক আছে।